10 বছরের সংসারে হঠাৎ করে স্বামীর পরকীয়ার খবর ফাঁস হয়ে গেলে শায়লার জীবনটা ভয়ঙ্কর হয়ে উঠল। আশেপাশের মানুষের নানান রকম কথা, আর চোখে সবাই শায়লা কি দেখে এ নিয়ে বিনিয়ে নানান প্রশ্ন। বান্ধবীরা বলে, কি রে, তোর স্বামী নাকি এক মেয়ের সঙ্গে রিলেশনে গেছে, তুই জানতি না? পরিচিত অনেকেই বলে, শায়লা আপা, ভাইয়া এরকম একটা কাজ করবে ভাবি নাই। আপনার জন্য খারাপ লাগে আপা, তা এখন কি করবেন? আবার কেউ বা, ভাবি, আপনার মতো নরম মনের মানুষের সঙ্গে এমন হলো। ভালো মানুষেরাই কষ্ট পায়, জানেন ভাবি। তা ভাইকে ডিভোর্স কবে দিচ্ছেন? এক একজনের এক এক রঙের প্রশ্ন। এত রং বেরঙের প্রশ্ন শুনতে শুনতে শায়লা অতিষ্ঠ। এমনিতে সে আছে মানসিক যন্ত্রণায়, তার উপর মানুষের কৌতূহল ওকে একদণ্ড শান্তিতে থাকতে দিচ্ছে না। শেষ পর্যন্ত ছোট্ট ছেলে রুহাতকে নিয়ে শায়লা আলাদা বাসায় এসে উঠল। রুহাদের বাবা ওই পরকীয়ার নারীকে বিয়ে করতে বাধ্য হয়েছে। সমাজে মুখ দেখাতে পারছিল না। অগত্যা বিয়ে তো করতেই হবে। অনেকদিন যোগাযোগ নেই লম্পটটার সঙ্গে। নতুন বাসা থেকে রুহাদের স্কুল বেশ দূরে। স্কুলটাও বদলানোর দরকার, কারণ ওখানেও পুরনো অনেকের সঙ্গে দেখা হয়। তাদেরও একই প্রশ্ন। এই অহেতুক কৌতূহল শায়লাকে কতটা দগ্ধ করে মানুষ কি বোঝে না? নাকি ইচ্ছে করে শায়লাকে যন্ত্রণা দেওয়ার জন্যই তারা এমন করে? অবশ্য এসবের ধার ধারে না শায়লা। সে কষ্ট সহিষ্ণু মানুষ। জন্মের পরপরই বাবাকে হারিয়েছে। মা কত কষ্ট করে তাকে মানুষ করেছে জানে সে। সঙ্গে এও জানে, পুরুষ মানুষ জীবনে না থাকলেও কিভাবে শক্ত হাতে সংসারের হাল ধরে দুনিয়াতে টিকে থাকতে হয়। দেখতে দেখতে বছর খানেক কেটে গেল। নতুন এলাকায় স্কুল শুরু করেছে রুহাদ। শায়লার একটা ছোটখাটো অনলাইন বিজনেস আছে। এটুকু আছে বলে মাও ছেলের নিজস্ব খরচটুকু সে বয়ে নিতে পারে। আস্তে ধীরে সেও খানিকটা সয়ে উঠেছে। রুহাদের বাবার সঙ্গে ডিভোর্স হয়েছে অনেকদিন আগে। মাঝে মাঝে রুহাদের স্কুলে এসে ওর বাবা দেখা করে যায়। শায়লা তখন পাশের একটা রেস্টুরেন্টে এসে বসে। রেস্টুরেন্টের পরিবেশ ভালোই, ছিমছাম, নান্দনিক। এসি থাকায় বসে থাকতে ভালো লাগে। এমনিতে প্রতিদিন আসা হয় না, মাঝে মাঝে এখানে আসে শায়লা। রেস্টুরেন্টের ম্যানেজার অল্প বয়সী ভদ্রলোক। একদিন বলেই বসলেন, ম্যাডাম, আপনি চাইলে এখানে এসে রেস্ট করতে পারেন। অল্প কিছুক্ষণ বসলে অসুবিধা নেই। খাবার অর্ডার না দিলেও কি বসা যায়? ভদ্রলোক মুচকি হেসে বললেন, মানবিকতা বলে তো একটা কথা আছে ম্যাডাম। অতটা অমানবিক হই কি করে বলেন? আমি স্টুডেন্ট, আর গার্জিয়ানদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা রেখেছি, বিনামূল্যে। বসুন, পানি খান, 5 মিনিট রেস্ট নিন, তারপর যান। খেতেই হবে এমন কোনো কথা নেই। শায়লা মুচকি এসে মাথা ঝাঁকিয়ে বলল, সুন্দর উদ্যোগ। কিছুক্ষণ বাদে রেস্টুরেন্টে প্রবেশ করলো রুহাদ ও তার বাবা। শায়লা দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে মুখ ঘুরালো। রুহাদ এসে মায়ের পাশে বসে। তারপর বলে, মা, বাবার সঙ্গে একটা জায়গায় যেতে চাচ্ছি, যাব? কোথায়? বাবার অফিসে। কেন? প্রোগ্রাম আছে, বাবা বলেছে ওখানে অনেক ফান অ্যাক্টিভিটিস হবে। যাও। তোমার নতুন মাও আসবে নিশ্চয়ই। শায়লার ভেতরটা বিষাক্ত হয়ে উঠছে। এই লোকটার সামনে গেলে ওর বমি আসে আজকাল। ঘৃণায় একদলা থুতু বেরিয়ে আসতে চায়। যাকে এককালে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, তার প্রতি এমন অদ্ভুত ধরনের ঘৃণা আসতে দেখে শায়লা অবাক হয়। সে চায় না রুহাদ ওর বাবার সঙ্গে দেখা করুক, কিন্তু দিন শেষে রুহাদের প্রতি ওনারও একটা অধিকার আছে। আবার রুহাদও মাঝে মাঝে বাবার কথা বলে, তাই বাধ্য হয়ে মাঝে মাঝে দেখা করতে দিতে হয়। শায়লা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। রুহাদ বলল, আমি কি এখনই যাব মা? তোমার ড্রেস তো নাই, বাসায় চলো। রুহাদের বাবা সঙ্গে সঙ্গে বলে উঠল, সমস্যা নাই, ড্রেস আমি ম্যানেজ করে নিব। যাওয়ার সময় শপিং মল থেকে কিনে নিব। প্রোগ্রাম শেষ হয়ে গেলে বাসায় নামিয়ে দিয়ে আসবো কি? শায়লার প্রচন্ড রাগ হতে লাগলো। ওর ইচ্ছে করছে বলতে, না, কোনো প্রয়োজন নেই। রুহাদ কোথাও যাবে না। রুহাদ আমার সঙ্গে বাসায় যাবে, কিন্তু বলতে পারছে না। ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। শায়লা নিজেকে সামলাতে চেষ্টা করছে। রুহাদ বলল,
মা, আমি বাবার সঙ্গে যাই। প্লিজ প্লিজ মা, তাড়াতাড়ি চলে আসবো বাসায়। আই প্রমিস। রোহাতকে নিয়ে ওর বাবা বেরিয়ে গেলে শায়লা টেবিলে মাথা ঠুকে কেঁদে ফেলল। রোহাত বড় হলে যদি ওর বাবার কাছে পুরোপুরি চলে যায়, কি করে সহ্য করবে সে? ওই বেঈমান লোকটার সঙ্গে তার ছেলেকে এক মুহূর্তের জন্য পাঠাতে ইচ্ছা করছিল না। সেই ঘটনার পর এই প্রথম রোহাতকে ওর বাবার সঙ্গে দূরে যেতে দিয়েছে শায়লা। আগে কেবল অল্প সময়ের জন্য দেখা করতে আসতো। ধীরে ধীরে কি তবে আরো ঘনিষ্ঠতা বাড়বে বাবা ছেলের মধ্যে? শায়লা একটা অনিশ্চিত ভবিষ্যৎ দেখতে পায়। মুহূর্তেই চেয়ার থেকে টলে মেঝেতে পড়ে যায় সে। জ্ঞান ফিরলে খেয়াল হলো শায়লাকে কেউ বাহুতে ধরে রেখে মুখে পানি ছিটাচ্ছে। পাশে অন্য একটা অল্প বয়সী ছেলে। দুজনে মিলে কথা বলছে হাসপাতালে নেয়ার ব্যাপারে। শায়লা ধীরে ধীরে সম্বিত ফিরে পেল। রেস্টুরেন্টের ম্যানেজার লোকটার বাহুতে তার মাথা। ওঠার চেষ্টা করে শায়লা বলল, সরি। আপনি ঠিক আছেন? উদ্বিগ্ন কণ্ঠে বলল ম্যানেজার। হ্যাঁ, একদম ঠিক আছে। বসুন ম্যাডাম এখানে। শায়লাকে বসিয়ে দিয়ে লোকটা দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা লেমনেড এনে দিল। ইশারায় বলল, খান। তারপর আবার ছুটে গিয়ে গেল কাউন্টারে। শায়লা জুস খেয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। লোকটা এসে বলল, এখন কেমন লাগছে? ডাক্তারের কাছে চলুন। না, তার প্রয়োজন নেই, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কয়েকবার বড় বড় শ্বাস নিন, এই যে এভাবে। ব্রিদিং এর মাধ্যমে আমাদের স্ট্রেস ও অ্যাংজাইটি রিলিফ হয়। শায়লা লোকটার দিকে তাকালো। উনি বড় বড় করে শ্বাস নিয়ে শায়লাকে দেখাচ্ছে। সেভাবে কয়েকবার প্র্যাকটিস করতেই শায়লা বেশ ভালো অনুভব করলো। লোকটাকে ধন্যবাদ জানিয়ে শায়লা বলল, থ্যাংক ইউ ভাইয়া। আপনার ভালো হোক, আমি আসি। আপনার হাজবেন্ডকে একটা কল দিন। একা যেতে পারবেন না তো? শায়লা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এক্স হাজবেন্ড। তারপর ব্যাগ থেকে একটা 500 টাকার নোট বের করে দিয়ে বলল, জুসের দামটা রাখুন। কত রাখবো? আমি কিভাবে বলবো? যা দাম তাই রাখুন। মানবতার দাম কি 500 টাকায় উসুল হয়? শায়লা এক দৃষ্টে তাকায় ভদ্রলোকের দিকে। লোকটা মুচকি হেসে বলল, টাকা লাগবে না, শুধু ধন্যবাদটাই এনাফ। শায়লা টাকা ফেরত নিয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্ট থেকে। 2 দিন পর সে আবার এলো রেস্টুরেন্টে। লোকটাকে একটা ভালো করে ধন্যবাদ জানানো উচিত। আজকে রেস্টুরেন্টে ঢুকেই শায়লা কয়েকটা আইটেম অর্ডার করলো। এক ফাঁকে উঠে গিয়ে লোকটাকে বলল, আপনার কি আর কোনো কর্মচারী নেই? একটা ওয়েটার আছে, ছুটিতে গেছে। ও আচ্ছা, আপনি কি ম্যানেজার? আমি ম্যানেজার, আমি ক্যাশিয়ার, আমি ওনার। ও সরি সরি। সরি বলার কিছু হয়নি। ম্যানেজার হওয়া খারাপ কিছু না। আপনার শরীর আজকে ভালো ম্যাডাম? একদম। ভদ্রলোকের সঙ্গে ধীরে ধীরে আলাপ বাড়ল। প্রতিদিন রোহাতকে নিয়ে স্কুলে আসতে হয়। মাঝে মাঝে শায়লা রেস্টুরেন্টের ভেতরে ঢু মারে, টুকিটাকি কিছু অর্ডার দেয়। কখনো 1 কাপ কফি খেতে খেতে খানিকক্ষণ বই পড়ে। এত কিছুর ফাঁকে আন্তরিকতার খাতিরে 2-1টা কথা হওয়াটাই স্বাভাবিক। এভাবেই চলল বেশ কিছু মাস। একদিন হঠাৎ রাত 12টায় একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসলো, হ্যাপি বার্থডে। নামটা ট্রু কলারে সার্চ করতে ভেসে উঠল ভদ্রলোকের নাম, তুহিন সারোয়ার। চমকে উঠল শায়লা। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে জানতে চাইল, আপনি কিভাবে জানলেন আমার বার্থডে? আর নাম্বারই বা পেলেন কোথায়? তুহিন সারোয়ার হেসে বললেন, একদিন আইডি কার্ডের কপি সামনে নিয়ে বসেছিলেন। খানিকক্ষণ কথা বলছিলাম না, ওই ফাঁকে ডেটটা দেখে নিয়েছিলাম। আর নাম্বার পাওয়া খুব ইজি। আপনি আমার রেস্টুরেন্টের বিল করেন রেগুলার। এটা কিন্তু আইনত দণ্ডনীয়। কাস্টমারের নাম্বার অন্য কাজে ইউজ করা ইল্লিগ্যাল। তাহলে দণ্ডবিধি প্রদান করুন। আজকে নয়, অন্য সময় করব। আমি কি সঠিক দিনে উইশ করেছি? নাকি আজকেরটা ফেক জন্মদিন? শায়লা শব্দ করে হাসতে হাসতে বলল, একদম 100% ফেক। আমার জন্মদিন 23শে নভেম্বর।
ওহ নো, এত বড় দণ্ডনীয় অপরাধ করলাম, তাও ভুল দিনে। ঠিক দিনে করলে শাস্তি মওকুফের দাবি করতে পারতাম। আমার কপাল খারাপ। শায়লা প্রসঙ্গ এড়িয়ে হুট করে জিজ্ঞেস করলো, ঘরে বউ নেই? এত রাতে পরনারী তথা কাস্টমারকে কল দিয়েছেন যে? আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঘরে বউ নেই। আমি পুরো দস্তুর ব্যাচেলর। বিবাহিত ব্যাচেলর? না, পিওর অবিবাহিত ব্যাচেলর। পিওর ব্যাচেলর। এই বয়সে অবিবাহিত থাকার কারণ কি জানতে পারি? বয়স তো বেশি না, 36 মাত্র। সিরিয়াসলি? দেখে তো মনে হয় 40-42 হবে। বুড়ো হয়ে গেছেন যে। হা হা, তাই নাকি? আমি কি আপনার চেয়ে বয়সে বড় নাকি ছোট? ডেফিনেটলি বড়। কে? তহিনের কণ্ঠে বিস্ময়। শায়লা হেসে বলল, আপনি। আমি বয়সে আপনার চাইতে ছোট। যাই হোক, শুভেচ্ছা জানানো শেষ, এবার রাখি। শায়লা সচেতনভাবে ভদ্রলোকের সঙ্গে কথা এড়িয়ে গেল। সে জানে এর পরিণতি কি হবে। এই বয়সে এসে দুজন নরনারী শুধু বন্ধু হতে পারে না, হয়তো সম্পর্কটা অন্যদিকে মন নেবে, কিংবা এর কোনো ভবিষ্যৎও নেই, শুধু সাময়িক সময় নষ্ট। কারণ এত বড় সন্তান সহ একজন ডিভোর্সি নারীকে কেই বা সাদরে গ্রহণ করবে? অযথা জীবনে নতুন করে কাউকে টানার প্রয়োজন নেই। কিন্তু দিন শেষে মানুষ মাত্রই সঙ্গীর শূন্যতা অনুভব করে। বারবার মনে হয় জীবনে বিশেষ একজনকে প্রয়োজন। মানুষ বিশ্বাসঘাতক হয়, প্রতারক হয়, তবুও দিন শেষে মানুষ সঙ্গ পেতে চায় মানুষেরই। এই নির্মম বাস্তবতাকে অস্বীকার করতে পারল না শায়লা। মনকে বেঁধে রাখতে সে ওই রেস্টুরেন্টের আশেপাশে যাওয়া বন্ধ করে দিল। রুহাতকে স্কুলে নিয়ে যাওয়া, আবার তৎক্ষণাৎ বাসায় ফিরে আসা, তারপর স্কুল ছুটির সময় গিয়ে আবারও রুহাতকে নিয়ে আসা। একদিন রুহাতকে নিয়ে ফেরার সময় রিকশায় ওঠার আগ মুহূর্তে তুহিন সাহেব এসে সামনে দাঁড়ালো। শায়লা প্রথমে না দেখার ভান করে, পরক্ষণে বুঝলো এতে লাভ নেই। তুহিন সারোয়ার বলল, একটু কথা বলি। 2 মিনিট। রিকশায় রুহাতকে বসিয়ে দিয়ে সামান্য পাশে সরে দাঁড়ালো শায়লা। তুহিন বলল, আপনি আমাকে খারাপ ভাববেন না প্লিজ। শুধু শুধু টাইম পাস করার ইচ্ছে নিয়ে আপনাকে ওই দিন মেসেজ দেইনি। আমি কিছু ভাবছি না। আমি জানি আমাকে খারাপ ভাবছেন, নয়তো কেনই বা আমাকে এড়িয়ে চলছেন। এড়িয়ে চলছি না শায়লা, প্লিজ। আমি ডিভোর্সি। তাতে কি? আমার বাচ্চা আছে, কোনো সমস্যা নেই। আমার কাছে চান কি আপনি? বন্ধুত্ব করতে? রিলেশন করতে? তুহিন সারোয়ার আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, আমায় বিয়ে করুন শায়লা। শায়লা স্তব্ধ হয়ে গেল। তুহিনের কথাটা শুনতে পেয়েছে আশেপাশে দাঁড়িয়ে থাকা আরো কয়েকজন। সবাই আর চোখে তাকালো। বিব্রত বোধ করছে শায়লা। লজ্জিত ভঙ্গিতে শায়লা বলল, ছি ছি, এসবের মানে কি? আমি আপনাকে বিয়ে করতে চাই। এভাবে বিয়ে হয় না। কিভাবে হয় বলুন? আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। আমি চাই না। বিয়ে জিনিসটার প্রতি আমার মন উঠে গেছে। একবার বিশ্বাস তো করুন। এসব রাস্তায় দাঁড়িয়ে আলাপ করার বিষয় না। কোথায় আলাপ করব তাহলে? শায়লা কি বলবে বুঝে উঠতে পারল না। বিব্রত পরিস্থিতি এড়াতে দ্রুত রিকশায় গিয়ে উঠল। একবার তুহিনের দিকে আপাদমস্তক তাকিয়ে শায়লা রিকশাওয়ালাকে বলল, চলুন আপনি। কিছু দূর এগিয়ে যাওয়ার পর শায়লা অজান্তেই পেছন ফিরে তাকালে দেখতে পায় লোকটা এখনো স্থিরভাবে দাঁড়িয়ে তার রিকশার দিকে চেয়ে আছে। বাসায় ফিরে কোনো কাজে মন বসে না শায়লার। বড্ড অন্যমনস্ক লাগে। বুকের ভেতর কিসের যেন অস্থিরতা। ছেলেটাকে পড়াতে ভালো লাগছে না। বিজনেসের পেজে কোনো পোস্ট দিতে ইচ্ছে করছে না। কয়েকজন কাস্টমার মেসেজ পাঠিয়ে রেখেছে, রিপ্লাই পর্যন্ত করতে ইচ্ছে করছে না তার। অস্থিরতা দূর করতে শায়লা একটা লম্বা ঘুম দেয়। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠলে মাথাটা খুব সতেজ অনুভব হয়। ফোন হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে বিশাল একটা টেক্সট, অপরিচিত একজনের নাম্বার থেকে। তুহিন সারোয়ার পাঠিয়েছে। মেসেজের সারমর্ম এই, শায়লার সঙ্গে কথা বলে শায়লাকে খুব ভালো মনের একজন মেয়ে মনে হয়েছে তার।
শায়লা খুবই মার্জিত, বুদ্ধিমতী আর সংগ্রামী। শায়লার প্রতিটা বিষয় তুহিনকে মুগ্ধ করেছে। এমন একজন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেলে সে নিজেকে খুব ভাগ্যবান মনে করবে। মেসেজটা দেখে শায়লা দীর্ঘশ্বাস ছাড়ল। যাকে ভালোবেসে স্বপ্নের সংসার সাজিয়েছিল, কেবল সেই বুঝল না তার গুরুত্ব। এরপর তুহিনের আরো কয়েকটা মেসেজ। দেখা করলে সে নিজের ব্যাপারে সবকিছু পরিষ্কার করবে, কিংবা কখনো তার মেসেজে ফুটে ওঠে একবার কথা বলতে চাওয়ার তীব্র আকুতি। ভাবনায় পড়ে যায় শায়লা। একবার ভাবে লোকটাকে জানার চেষ্টা করে দেখা যায়, আবার পরক্ষণেই ভাবে রূপ বদলাতে কতক্ষণ। পুরুষ মানুষ অভিনয় সেরা। পুরো বিষয়টাই শায়লার জীবনের নতুন এক যন্ত্রণা হয়ে ধরা দিল। রাতে ঘুম হলো না ঠিক মতো। পরদিন রুহাতকে স্কুলে নিয়ে যেতে ইচ্ছে করলো না, যদি লোকটা আবার সামনে এসে দাঁড়ায় সেই ভাবনায়। বিজনেসের কিছু পার্সেল জমে গেছে, সবকিছু কুরিয়ার করে দিয়ে শায়লা বিকেলবেলা মায়ের বাসায় আসলো। ওর ছোট ভাই শিহাব বিয়ে করেছে, কয়েক মাস হলো। শিহাব আর মা এক বাসাতেই থাকে। বাসায় ঢুকতেই শিহাবের বউ এসে জড়িয়ে ধরে বলল, আপা তুমি আসছো, খুব ভালো করছো। মা কিছু বলছে তোমাকে? না তো, কিসের ব্যাপারে? তোমার ভাইয়ের একজন কলিগ তোমার সঙ্গে কথা বলতে চায়। মানে? মানে বোঝো না? লোকটা সেটেলড, নিজের ফ্ল্যাট আছে, আগে একবার বিয়ে হয়েছিল, কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন একাই ফ্ল্যাটে থাকে। কর্পোরেট লাইফে নাকি খুব সুনাম আছে ওনার। শায়লা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ভাবল, যে জিনিস থেকে পালাতে এখানে আসলাম, এখানে এসে সেই জিনিসেই পা দিলাম। ভাবির হাত ছেড়ে দিয়ে শায়লা মায়ের রুমে এলো। মাকে জড়িয়ে ধরে ঘ্রাণ নেয় মায়ের শরীরের। মায়ের কাছে এলেই জগতের সবকিছু ভুলে শায়লা যেন ছোট্ট শিশুটি হয়ে যায়। মা বললেন, কি রে মা, মন খারাপ? না তো, এমনি এমনি কি মাকে জড়িয়ে ধরা যাবে না? ধুর পাগলি, ফোন করে বললি রাতে ঘুম হয়নি, সেজন্য জিজ্ঞেস করলাম। ব্যবসা কেমন চলছে? ভালো, কাল থেকে পেজের মেসেজ চেক করিনি, অনেকগুলো মেসেজ জমে গেছে। কতবার তোকে বললাম এসবের জন্য একজন মেয়ে রাখ। মা, একজন মেয়ে রাখলে তাকে তো অল্প হলেও কিছু বেতন দিতে হবে। ধরো 1,000 তো দিতেই হবে, এর চেয়ে কমে তো কাউকে পাবো না। ওই 1,000-এ আমার বুয়ার বেতন হয়ে যায় মা। বুয়া কাপড় ধুয়ে দেয় বলে আমাকে কষ্ট করে কাপড় ধুতে হয় না। ওইটুকু সময়ে আমি 20 জনের মেসেজ রিপ্লাই করতে পারবো। মা শায়লার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোকে তো বলেছি এই বাসায় চলে আয়, এত কষ্ট করে আলাদা বাসায় থাকতে হবে কেন? বাসা ভাড়ার টাকা দিতেই তোর বিজনেসের সব ইনকাম শেষ। শায়লা বলল, ভালো আছি মা, কোনো ঝামেলা নেই, কেউ নাক গলায় না, কথা শোনায় না। একা একা থাকার মজা আছে, একসাথে থাকলে সম্পর্ক খারাপ হয়ে যায়। কিছুক্ষণ বিরতি দিয়ে শায়লা বলল, মা, বিয়ে না করে সারা জীবন একা থাকা যাবে না? যাবে না কেন? আমি তো ছিলাম, কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত। শায়লা চমকে উঠে জিজ্ঞেস করে, কেন? মা বললেন, তোর বাবা মারা যাওয়ার পর আমার বয়স বেশি একটা ছিল না, চাইলেই বিয়ে করা যেত। আমি তোর বাবা ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে কল্পনা করতেই পারতাম না। একাই 2 সন্তানকে মানুষ করাটাকে খুব মহত্বের কাজ ভেবেছিলাম, অথচ এই বয়সে এসে বুঝি একা একা জীবন পানি করে সংসার আর বাচ্চা কাচ্চা মানুষ করার মাঝে কোনো মহত্ব নাই। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একে অপরের সহযোগী হিসেবে সৃষ্টি করেছেন, সমাজের নিয়মও তাই। স্বামী আর স্ত্রী একসঙ্গে মিলেমিশে জীবন পার করবে, তাহলে দুজনের জীবনই সহজ হয়ে যায়। অযথা একা একা সারা জীবন কষ্ট করেছি। স্বামী মানে তো শুধু সোহাগের মানুষ না, সবকিছু সঙ্গী। এখন তোরা সবাই যার যার মতো ব্যস্ত হয়ে গেছিস, আমার কেউ নাই। মা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। শায়লা আবারও মাকে জড়িয়ে ধরে, বলে, তুমি সত্যি অনেক কষ্ট করেছো মা, থ্যাংক ইউ। মা বললেন, একটা মেয়ের একা থাকা উচিত না। সবাই বলে জীবনটা 2 দিনের, আসলে জীবন 2 দিনের না। কান্না করে 2 দিন পার করা যায়,
2 বছর পার করা যায়, কিন্তু 20 বছর পার করা যায় না। আমি তোকে বলি, ভালো একটা ছেলে দেখে বিয়ে কর। অনেক ভালো হবে রে মা, জীবনটা সহজ হয়ে যাবে খুব। সারাদিন মায়ের কথাগুলো শায়লার মনে বাজতে লাগলো। বিয়ের প্রতি ওর যে বিতৃষ্ণা জন্ম নিয়েছিল, এখন তাতে অনেকটাই ভাটা পড়েছে। মায়ের পজিটিভ কথাগুলো ওকে সামনের জীবন নিয়ে ভাবতে নতুন করে উজ্জীবিত করছে। রাতে খাবার টেবিলে শিহাব ওর কলিগের সম্বন্ধ নিয়ে কথা তুলল। চুপচাপ শুনে গেল শায়লা। এখনই কোনো প্রতিক্রিয়া জানানো উচিত হবে না, কেবল বলল, ভেবে দেখি। পরদিন শায়লা বাসায় ফেরার সময় শিহাব ওর সঙ্গে এলো। জোরাজোরি করে বলল, দেখা কর ওর সঙ্গে, দেখ কেমন লাগে। ও যেহেতু নিজে থেকে আগ্রহ দেখাচ্ছে, আমার মনে হয় ভালোই হবে। শুভ কাজে দেরি করা ঠিক না। শিহাবের জোরাজোরিতে বাধ্য হয়ে শায়লা ওকে দেখা করার তারিখ জানিয়ে দিল। তারপর বাসায় ফিরে শুধু ভাবতে লাগলো, এরপর কি হবে, কোন দিকে মন নিবে তার জীবন। বহুদিন পর জীবনে একটু অ্যাডভেঞ্চার এসেছে শায়লার। কারণ ছাড়াই মুচকি হাসছে সে। গুনগুন করে গান গাইতে গাইতে ব্যবসার কাজগুলো করতে লাগলো। ফেসবুকে এক বান্ধবীর কমেন্টের কারণে রুহাদের বাবার একটা ভিডিও সামনে চলে এলো। নতুন স্ত্রীকে নিয়ে গাড়িতে করে লং ড্রাইভে যাচ্ছে উনি। গান বাজছে, একে অপরের হাত ধরা অবস্থায় গাড়িতে বসে আছে। শায়লার কেমন যেন ভেতরটা তিক্ততায় ভরে গেল। ঘরে বউ রেখে লোকটা অন্য একজনের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। মানুষের কাছে লজ্জিত হয়েছে, সবাই ছি ছি করেছে। অথচ এখন সব ভুলে কত আনন্দে জীবন কাটাচ্ছে তারা। যেন জীবনটা সবসময় ওরকমই ছিল। সেখানে শায়লা তো নিরপরাধ। শায়লা কেন পারবে না? প্রশ্নটা মাথায় এসে তীরের মতো বিঁধতে লাগলো। যথাসময়ে রুহাতকে মায়ের বাসায় রেখে একটা রেস্তোরাঁয় শিহাবের কলিগের সঙ্গে দেখা করতে এলো শায়লা। লোকটাকে সে আগেও দেখেছে। শায়লার জন্য চেয়ার টেনে বসতে বলল। তারপর মেনুটা এগিয়ে দিল সে। শায়লা বলল, থ্যাঙ্কস। আপনাকেও থ্যাঙ্কস আসার জন্য। শায়লা সৌজন্যতা সূচক হাসল। লোকটা ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিয়ে শায়লার দিকে তাকায়। তারপর বলে, আমার ওয়াইফ আমাকে কেন ডিভোর্স দিয়েছে সেটা বলি। আমি ওকে সময় দিতাম কম। সারাক্ষণ অফিসের কাজ, মিটিং, বন্ধু বান্ধব এসব নিয়ে থাকতাম। সে খুব বোর হয়ে গেছে। এরপর যখনই এসব নিয়ে আমার সঙ্গে কথা বলতো, আমাদের ঝগড়া লেগে যেত। আর ঝগড়া হলেই কেউ কাউকে সহ্য করতে পারতাম না। ধীরে ধীরে একটা সময় গিয়ে সম্পর্কটাই কেমন যেন টক্সিক হয়ে যায়। বুঝে গেলাম আমরা একে অপরের জন্য পারফেক্ট না। আমি এত কিছু বলার কারণ হলো, আমি আমার ভুলগুলো বুঝতে পারছি। সেগুলো সংশোধন করে নিয়েছি আমি। আশা করি এরপর কখনো লাইফে ওই ভুলগুলো করব না। শায়লা মাথা ঝাঁকিয়ে বলল, এ ব্যাপারে আমার কিছু বলা উচিত না। আপনি যখন ভুলগুলো বুঝতে পেরেছেন তাহলে ভালো। আমার ওপর বিশ্বাস করতে পারেন। আমি বাইরে সময় দেওয়া কমিয়ে দিয়েছি। বন্ধুদের সঙ্গে আড্ডা কম দিই। কাজও কমিয়ে দিয়েছি। বউ চলে যাওয়ার পরে শায়লার প্রশ্নে লোকটা ফিক করে হেসে ফেলল। তারপর বলল, কষ্ট পেলে মানুষ চেঞ্জ হয়, হারিয়ে ফেলার আগে নাকি বোঝে না। এনিওয়ে, ওর বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। আচ্ছা, কিছু ফরমাল কথাবার্তা শেষ করে শায়লা বিদায় নেয়। আজকালকার লোকজন তো কখনো ডিভোর্সের কারণ বলে না। লোকটা নিজে থেকে সব বলে দিল। ব্যাপারটা আশ্চর্য হওয়ার মতো। কিন্তু কেন যেন এই মানুষটার কথা কিংবা চাহনি কোনোটাই শায়লার মনের মণিকোঠায় পৌঁছাতে পারেনি। শায়লার হৃদয় ছুঁতে পারার ক্ষমতাই ওনার নেই। কথাটা ভাবতেই তুহিন সরোয়ারের চেহারা চোখের সামনে ভেসে উঠল। সত্যি বলতে পুরোটা সময়ে ওনার কথা বারবার মনে পড়ছিল শায়লার। ওনার আচরণ, ওনার কথা বলার ভঙ্গি কিংবা মনোভাব, সবকিছুর সঙ্গে শায়লার অবচেতনে একটা তুলনা তৈরি হচ্ছিল। সব দিক থেকে এগিয়ে আছে তুহিন। তুহিন কি আমার হৃদয় স্পর্শ করতে পেরেছে?
ভাবতেই শায়লা দ্রুত হৃদস্পন্দিত হতে লাগলো। রিক্সা ঘুরিয়ে রুহাদের স্কুলের দিকে যেতে বলল সে। এই সন্ধ্যাবেলা শায়লাকে দেখে চমকে উঠল তুহিন। অবাক চোখে এগিয়ে এসে বলল, আপনি এখন? জরুরি নিশ্চয়ই। কিছু হয়েছে? হুম। কি? সেটা তো আমার চেয়ে বেশি আপনার জানার কথা। তুহিন কয়েক সেকেন্ড ভেবে ফিক করে হেসে ফেলল। তারপর শায়লাকে বসার জন্য ইশারা করে নিজেও মুখোমুখি বসে। ওয়েটারকে জানায় দুজনকে কফি বানিয়ে দিতে। শায়লা বলল, কি ভেবে হাসলেন? আমি নিজেই তো বারবার দেখা করতে চাচ্ছি, সেজন্যই আপনি এসেছেন। বাহ, বুদ্ধিমান মানুষ। আমি যে বুদ্ধিমান এটা বুঝতে এতদিন লাগলো? শায়লা হেসে ওঠে শব্দ করে। তারপর খেয়াল হলো অনেকদিন সে হাসেই না। ডিভোর্সের পর থেকে তার জীবন থেকে হাসি ফুরিয়ে গেছে। তুহিন সারোয়ারই প্রথম ব্যক্তি যে তাকে হাসিয়েছে আবার। শায়লা বলল, কি বলতে চান বলুন। আমি খারাপ লোক নই, এতটুকুই বলার আছে। প্রমাণ করে দিতে পারছি না, তবে আপনি পারলে যাচাই করে নিন। আমি এতদিন বিয়ে করিনি এর পেছনে একটাই কারণ, ফ্যামিলি। ছোট ভাই বোন ছিল, সবাইকে পড়াশোনা করিয়েছি, বোনদের বিয়ে দিয়েছি। নিজেরও কেরিয়ার দাঁড় করানো দরকার ছিল। চাকরি বাকরি করে এতটুকুই করতে পেরেছি। পার্সোনাল সেভিংস বলতে তেমন কিছু নেই। এই রেস্টুরেন্টটাই সব। কিছুক্ষণ থেমে আবারও বলল, বাড়িতে আমার মা আছেন, দুই ভাই আছে, তারা ভার্সিটিতে পড়ে। আপনি রাজি থাকলে আপনার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। আব্বা মারা গেছেন হৃদরোগে। আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি মাত্র। এই তো, লাইফে আর কোনো গল্প নাই। এরপর বাকিটা শুধু স্ট্রাগল, পরিশ্রম, ফ্যামিলির দেখাশোনা, এইগুলোই। শায়লা স্তব্ধ হয়ে লোকটার কথাগুলো শুনছিল। হঠাৎ করে ওর মনে হচ্ছে লোকটা খুব সুন্দর করে কথা বলে, এমনকি কথা বলতে বলতে সুন্দর করে হাত নাড়ায়। শায়লার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলেন উনি। শায়লা বলল, আমার ওসব নিয়ে মাথা ব্যথা নেই। আপনি আমার কাছে কি চান? সঙ্গ, আর কিছু না। শায়লা চমকে ওঠে। সেদিন মায়ের বলা কথাগুলি ওর মনে পড়ে যায়। তুহিন সারোয়ার বলল, আপনি আমার কাছে কি চান? ঠিক যা যা পেলে একজন নারী একজন পুরুষকে সঙ্গ দিতে আনন্দিত হয়, তার সবকিছু চাই। আবারও ফিক করে হেসে ফেলল তুহিন সারোয়ার। কফি চলে এসেছে। উনি টেবিল থেকে এক মগ কফি নিয়ে ওয়েটারকে দিয়ে বলল, এটা তুমি খাও। আর বাকি আরেক মগ তুলে দিয়ে বলল, এটা শেফের জন্য নিয়ে যাও। শায়লা ভ্রু কুঁচকে বলল, এর মানে? একজন নারী যা চায় সেটাই করছে। কি চায় একজন নারী? তুহিন উঠে গিয়ে কাউন্টারে কফি মেকারের পাশে দাঁড়ালো। তারপর গলা উঁচিয়ে বলল, কফি কোনটা খাবেন ম্যাডাম? শায়লা হাত দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলো। তার হাসি যেন থামতেই চায় না। এই লোকটা কি সারা জীবন তাকে এভাবেই হাসাবে? উঠে এলো সে। তুহিনকে বলল, কফি বানাতে হবে না, 20 মিনিট সময় হবে? অবশ্যই হবে, 20 মিনিটই তো চেয়েছেন, 20 খেতে তো বলেননি। আসুন আমার সঙ্গে। তুহিন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। শায়লা হাঁটছে একটু আগে, তুহিন একটু পরে। শায়লার কাছাকাছি এসে জানতে চাইল, কোথায় যাচ্ছে জানতে পারি? আসার সময় দেখলাম খুব সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলো দেখাতে নিয়ে যাচ্ছি। কোথায় সেটা? আমার মায়ের বাড়ির ছাদে। কি হলো, দাঁড়ালেন কেন? ভয় পেলেন নাকি? ভয়? সেটা আমি কখনোই পাই না। আপনার পরিবারের মানুষজন আমাকে দেখবে। একটা ভালো পোশাক অন্তত পরা উচিত ছিল আমার। শায়লা হেসে বলল, মানুষ সবসময় তার প্রকৃত রূপেই সবচেয়ে সুন্দর। বাসায় কে কে আছে? আমার একটা ভাই আছে। ভাইয়েরা বড় হয়ে গেলে মেয়েদের অভিভাবক হয়ে যায়, জানেনই তো। ভাইয়ের বউ আছে, আর মা। আর আর আমার ছেলে রুহাদ। কথাটা বলেই শায়লা তাকালো তুহিনের চোখের দিকে। তুহিনের প্রতিক্রিয়া তেমন হলো না, বরং সহজ গলাতেই ওকে আশ্বস্ত করে বলল, রুহাদের জন্য কিছু নিয়ে যাওয়া উচিত আমার। চিপস, আইসক্রিম, খেলনা। শায়লা হেসে বলল,
আপনি এরকম করবেন না তো। আপনাকে ভালো লেগে যাচ্ছে আমার। আজব কথা বললেন। যাকে বিয়ে করবেন তাকে ভালো লাগা ভালো। আমি গর্বিত। আমার আর কোনো নার্ভাসনেস নাই। এতক্ষণ কি নার্ভাস ছিলেন? সত্যটা বললে আবার বলবেন ফ্লার্ট করছি। না, বলেন। আপনাকে দেখলেই আমার নার্ভাস লাগে। সবকিছু এলোমেলো হয়ে যায়। শায়লা আবারও হাসতে শুরু করলো। তুহিন বলল, ডায়লগটা সস্তা হয়ে গেছে না? বেশি পরিমাণে বাংলা নাটক দেখি তো, তাই। শায়লা আবারও হাসতে লাগলো। পাশ দিয়ে যাওয়া একটা রিকশাকে দাঁড় করায় সে। রিকশা চলতে শুরু করেছে। আকাশে শুক্লপক্ষের চাঁদ। শায়লা কখনো হাসছে আর ভাবছে, এই লোকটার কথা শুনলে কারণে অকারণে হাসি পায়। যাক, আর কোনোদিন তাহলে মন খারাপ করে থাকতে হবে না। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।